দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী ইএনএন। আমি রয়েছি আপনাদের সাথে রাজীব। আজকে দর্শক বন্ধুরা আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি, ওনার সঙ্গে আজকে আমরা আলোচনা করব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, আমাদের বিশেষ করে আমাদের রাজ্যকে সামনে রেখে। উনি হচ্ছেন বিরোধী দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং বিগত অনেক বছর উনি রাজনীতি করে আসছেন এবং পরখোয়া ব্যক্তিত্ব, এবং বর্তমান সময়ে উনি সিপিআইএম তথা বামফ্রন্টের মধ্যমণি হিসেবে কাজ করছেন এবং এখনো কাজ করে চলছেন। বর্তমান পরিস্থিতিতে ওনার দল কি চিন্তা ভাবনা করছেন রাজ্যের আপামর জনগণের জন্য, পাশাপাশি আরও কয়েকটি বিষয় আমি ওনার সঙ্গে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। প্রথমত মানিকবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মৃণালিনী। প্রথমে যে প্রশ্নটা নিয়ে আপনার কাছে আমরা আসছি সেটা হচ্ছে, বর্তমান সময়ে রাজনৈতিক যে একটা পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়ে আছে, যেটা আপনাদের ভাষায় একটা অস্থির পরিবেশ, সেটা আপনার কাছ থেকে জানতে চাইব। আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? প্রথমত মৃণালিনী আমার সঙ্গে কথা বলতে চেয়েছে এরকম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও বেশ কয়েকবার মৃণালিনী টিভির পক্ষ থেকে এই ধরনের ইন্টারভিউ নেওয়ার আগ্রহ তারা প্রকাশ করেছিলেন, কিন্তু সময় সুযোগের অভাবে সেটা করে ওঠা সম্ভব হয়নি। যাই হোক, আজকে শেষ পর্যন্ত আমরা একসাথে কথা বলবার জন্য বসতে পেরেছি। যারা শুনছেন দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যে প্রশ্নটা আমাকে এখানে করা হলো ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে, ত্রিপুরায় বিজেপি এবং আইপিএফটি তারা যৌথভাবে সরকার চালাচ্ছেন। ত্রিপুরার বর্তমান সরকারের কার্যক্রমকে দেশের যে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম, যার পরিপ্রেক্ষিতে সৃষ্ট যে পরিস্থিতি, পরিবেশ, পরিমণ্ডল সারা দেশের রাজনীতিতে, তার থেকে আলাদা করে বোধহয় ভাবলে ভুল হবে। বিশেষ করে এই কারণে বলছি, দিল্লিতেও যে সরকারটা চলছে তারও চালক হচ্ছে বিজেপি। তো সেদিক থেকে আমার মনে হয় জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা যদি রাজ্যের বিষয়টা দেখি তাহলে আলোচনাটা সুবিধা হবে। দেশের পরিস্থিতি খুব খারাপ। কেন বলছি এই কথা? আমাদের কোভিডের আক্রমণ শুরু হওয়ার আগেই দেশের অর্থনীতি প্রায় মন্দার কবলে সেখানে আবদ্ধ অবস্থায় চলে গিয়েছিল। কর্মরতরা কাজ হারাচ্ছিলেন, কোটি কোটি ছেলে মেয়ে বেকার, তারা কাজ পাচ্ছিলেন না, নিয়োগ বন্ধ, কৃষিতে সংকট, তার প্রতিফলন শিল্প সংকট, সব মিলিয়ে মানুষের যে ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার, পারচেজিং ক্যাপাসিটি, এটা খুব দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছিল। এটা যদি নেমে যায় তাহলে যা ঘটবার তাই ঘটছিল। ডিমান্ড অর্থাৎ চাহিদা, সেই চাহিদাটা মানুষের কমে যাচ্ছিল, কারণ ক্রয় ক্ষমতা নাই। স্বভাবতই চাহিদা যদি কমে, এটা বাজারের উপর প্রভাব বিস্তার করে, কৃষির উপর প্রভাব বিস্তার করে, শিল্পের উপর প্রভাব বিস্তার করে। এখানটাতেই শুধু না, রপ্তানি আমাদের আয় উপার্জনের, জাতীয় আয় উপার্জনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেটা তো টান ধরেছে। সব মিলিয়ে পরিস্থিতিটা অর্থনীতির ক্ষেত্রে খুবই খারাপ জায়গায় চলে গিয়েছিল। এখন অর্থনীতি হচ্ছে আমাদের সমাজ জীবনের মূল ভিত্তি, ফাউন্ডেশন।
এটা ঠিক থাকলে পর বাকিগুলো সামলে নেওয়া যায়, কিন্তু এটা যদি গোলমাল হয়, খারাপ হয়, তাহলে কিন্তু বাকিগুলো অবশ্যই এর দ্বারা প্রভাবিত হবে, খারাপ হবে। বাকি যা যা আছে সবটা হচ্ছে উপরিসৌধ, অর্থনীতি হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি। এই যে ঘরটায় বসে আমরা কথা বলছি, এটা একটা তিনতলা বাড়ি। তো এই তিনতলাটা নির্ভর করছে তার ফাউন্ডেশনের উপর। ফাউন্ডেশনটা যদি শক্তিশালী না হতো, এই তিনতলা ঘরটা কিন্তু এতদিন থাকতে পারতো না। এটা সুপার স্ট্রাকচার, কেমন না? সেদিক থেকে বলছি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা এই জায়গাটা চলে গিয়েছিল, এবং তার প্রতিফলন কিন্তু গত লোকসভা নির্বাচনে ঘটত। যদি পুলওয়ামার ঘটনা না ঘটত, বা পাকিস্তানে যে ঘটনাটা ঘটলো, আমাদের এখান থেকে গিয়ে আক্রমণ ইত্যাদি করা হয়েছে বলে যে দাবি দেওয়া, যাকে ভিত্তি করে একটা জাতীয় উন্মাদনা, আবেগ, ভাবাবেগ তৈরি করা হয়েছিল, এই সমস্যাগুলো সব সাময়িক সময়ের জন্য মানুষের চোখের বাইরে চলে যায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ব্যবসা, বাণিজ্য, কৃষি, শিল্প, মন্দা, সবার কাছে তখন প্রশ্ন আসলে এগুলি পরে ভাবা যাবে, কেমন না? এমন একটা জিগির তোলা হলো, দেশ আক্রান্ত। স্বাভাবিক, দেশকে মানুষ ভালোবাসেন, এই সুযোগটা নিয়ে কিন্তু এরা সরকারে আসলো। এখন কোভিডের আক্রমণ হল। কোভিডের আক্রমণের পর পরিস্থিতি আরো খারাপ দিকে চলে যাচ্ছে। আমি যেটা বলবো, ইট ইজ টার্নিং ব্যাক টু ওয়ার্স। শুধু খারাপ বললে শেষ হবে না। কেন বলছি, বিস্তৃত যাওয়ার সুযোগ নেই। কোভিডের ঘটনাকে সুযোগ হিসাবে ব্যবহার করে আমি বলতে বাধ্য হচ্ছে, 4-5 মাস যাওয়ার পর, প্রথম দিকে কিন্তু এরকম বলিনি। আমরা যেটা লক্ষ্য করছি, গণতান্ত্রিক যে সুযোগ সুবিধাগুলো মানুষের, সেগুলো হরণ করা হয়েছে। প্রতিবাদ, জমায়েত, দাবি দেওয়া, আপত্তি, বিকল্প বক্তব্য, এগুলো রাখবার সুযোগ সংকুচিত করে দেওয়া হয়েছে। লকডাউন, দোকান বন্ধ, কৃষিতে সমস্যা, শিল্পের সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, পরিবহনের সমস্যা, পরিযায়ী শ্রমিক যারা আমাদের দেশে দিন আনে দিন খায়, এরকম লোকের সংখ্যা প্রায় 49 থেকে 50 কোটি। তাহলে এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড যদি বন্ধ হয়, তাদের কাজ নাই, কাজ নাই তো মজুরি নাই, মজুরি নাই তো কেনবার ক্ষমতা নাই, কেনবার ক্ষমতা নাই তো অর্ধাহার, অনাহার, মৃত্যু, এমনকি বাড়িতে আসতে পারছে না। 4 ঘন্টার নোটিশে দীর্ঘদিনের জন্য লকডাউন। 100 কিলোমিটার কি 1000 কিলোমিটার হেঁটে বাড়িতে আসার পথে কয়েকশো মানুষ মারা গেছে, রেলের তলায় পড়ে মারা গেছে, কে কার খবর রাখছে? এই পরিস্থিতিতে গিয়ে দেখা গেল কেন্দ্রের সরকার এই সমস্ত মানুষগুলির কথা ভাবলো না। এরা ব্যস্ত হয়ে গেলেন এই যে নিউ লিবারেল ইকোনমিক যে পলিসি, বেসরকারীকরণ, উদারীকরণ এবং এই পুঁজিপতি যারা, তাদের মুনাফার সুযোগ করে দেওয়া। তো এটা তো কংগ্রেসের আমল থেকেই শুরু হয়েছিল, বাধা পেয়েছে, সবটা করতে পারেনি। ওরা এসে শুরু করেছে, ওরাও যে সবটা করতে পারছিল ঘটনা তা না। আন্দোলন সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। শ্রমিকদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, ক্ষেত মজুরদের আন্দোলন, যুবকদের, শিক্ষক, কেরানি, কর্মচারী, এমনকি ব্যবসায়ীদের। এবং এটা নতুন চেহারা নিতে শুরু করছিল শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সম্মিলিতভাবে আন্দোলন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিকল্প যে শক্তি এই আক্রমণের বিরুদ্ধে, যাদের
ডেভেলপ করা দরকার, যেটা আমরা চাই, এটা গ্রো করতে শুরু করেছে। তো এরকম একটা জায়গায় এদের এই যে নয়া অর্থনৈতিক নীতি অল্প লোকের স্বার্থে এটা বাধাপ্রাপ্ত হচ্ছিল। ভারত বন্ধ হয়েছে, 48 ঘন্টার বন্ধ হয়েছে। ভারতবর্ষ একটা ছোট্ট দেশ না, কিন্তু এই কোভিডের ঘটনায় আন্দোলন সংগ্রাম কথাবার্তা বলা, এগুলো তো গণতান্ত্রিক অধিকার, এগুলো সমস্ত হরণ করে নিয়ে দেখা গেল এদের যে অসম্পূর্ণ কর্মসূচিটা মালিকদের শোষকদের সাথে এটা তারা ইমপ্লিমেন্ট করতে শুরু করলো। তাতে তারা প্রথম কোন জায়গাটা গেল, বেসরকারীকরণ, রাষ্ট্রায়ত্ত যে সংস্থা। এই সময়ের মধ্যে অলরেডি 24টা ঘোষণা করে দিয়েছে, আরো প্রায় 20 থেকে 22টা তারা লিস্ট করে রেখে দিয়েছে। আজকেও পত্রিকায় দেখলাম 3টা না 4টা এয়ারপোর্ট শত শত কোটি টাকা খরচ করে, জনগণের টাকা, রাষ্ট্রের তৈরি করা সম্পদ, এগুলো আমাদের প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, বড় পুঁজিপতি ব্যবসায়ী, তাকে দিয়ে দিয়েছে। যদিও এই নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অর্থনীতির সঙ্গে যুক্ত, তারা বলছে কাউকে দুটোর বেশি এয়ারপোর্ট এভাবে দেওয়া উচিত না। কিন্তু দেখা গেল এই যে প্রতিষ্ঠানটি, তারা এর আগেও 3টা না 4টা পেয়েছে, আজকেও পত্রিকায় দেখলাম গতকালকে নাকি সিদ্ধান্ত হয়েছে তারা আরো 3টা পেয়েছে। অথচ তাদের কিন্তু এই এলাকায় ব্যবসা বাণিজ্যের কোনো অভিজ্ঞতা নাই, এগুলো কোনো প্রশ্ন নাই। এগুলো হচ্ছে মোটামুটি মূল কথা হচ্ছে রাজনীতিগতভাবে বিজেপির অন্ধ সমর্থক হলেই হবে, তাদের কাছে টাকা পয়সা ইত্যাদি পাওয়া যায় তারা ভোটের সময়, কাজেই এদের স্বার্থ দেখতে হবে, কেমন না? কাজেই ওখানে নিয়ম টিয়ম কারুর পরামর্শ শোনার কোনো ব্যাপার নেই। তাহলে এই জায়গাটাতে প্রচন্ড রকম ভাবে আক্রমণ করছে। তাতে কি দাঁড়াচ্ছে, যাও কিছু কাজকর্ম ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, হাজারে হাজারে লাখে লাখে তারা কাজ হারাচ্ছে। নতুন লোক তারা কাজ পাচ্ছে না, সমস্ত জায়গায় নিয়োগ বন্ধ। তাহলে কি করে মানুষ বাঁচবে? মানুষের তো বাঁচার রাস্তা নাই। এর সঙ্গে যেটা হলো, দেখা যাচ্ছে এখানে এই রাষ্ট্রায়ত্ত করতে গিয়ে এমন সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে যেগুলো রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নের সাথে যুক্ত। যেমন ডিফেন্স, ভেরি ইম্পর্টেন্ট, তার প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। এগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থার যারা নিয়ন্ত্রিত হতো, এগুলো বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হলো। এবং বেসরকারি পুঁজি মানে কিন্তু শুধু আমাদের দেশের বেসরকারি পুঁজি না, বিদেশি মাল্টিন্যাশনাল কর্পোরেশন যারা পুঁজি নিয়ে সারা পৃথিবী দাপিয়ে বেড়াবার চেষ্টা করছে, কেমন না? তারাও এসে এর মধ্যে ঢুকতে পারছে। রেল, যেটা ভারতবর্ষকে সংহত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, এটা হচ্ছে আমাদের যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। আস্তে 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 এই রেলটাকে বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি এভাবে বললে তো অনেকক্ষণ বলা যাবে, আমি শুধু শেষের যে কথাটা বলব, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য খনি, বড় যে সম্পদ, এর উপর একটা আইন তৈরি হয়েছিল, এটাও তুলে নিচ্ছে এবং এতে দেশি বিদেশি পুঁজিকে ঢুকবার সুযোগ করে দিচ্ছে। এই যে কিছুদিন আগে ধর্মঘট হলো কোলে, 3 দিনের ধর্মঘট, অসাধারণ ধর্মঘট। কিন্তু এই সময়ের মধ্যে নানা ধরনের সংগঠন থাকলো ঐক্যবদ্ধভাবে এটাকে রক্ষা করতে হবে, দারুণ সফল ধর্মঘট। তো এগুলো সব বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে। কৃষির উপর আক্রমণ তীব্র করছে, কৃষি এমনিতেই সংকটে, কেমন না? তাতে আমাদের অত্যাবশ্যক সামগ্রী, এগুলোর এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া, বাইরে থেকে দেশে ঢোকা, দেশ থেকে বাইরে যাওয়া, এগুলোর উপর কতগুলো
নিয়ম পদ্ধতি তৈরি করে বাধা নিষেধ বা নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা ছিল, এগুলো একটার উপর একটা স্পেশাল অর্ডিন্যান্স করে তুলে দিচ্ছে। তাহলে আমি যে কথাগুলো বললাম, এভাবে বললে কিন্তু অনেকক্ষণ বলা যায়। আমি আগেই বলেছি, বেশি সময় নেব না, সংক্ষেপে এগুলো উল্লেখ করলাম। এই সমস্ত কিছু ঘটনাগুলো, এগুলোর সঙ্গে কোভিডের কি সম্পর্ক? এগুলোর সঙ্গে কোভিডের কোনো সম্পর্ক নেই। এ কারণে আমি বলছি যে কোভিডের পরিস্থিতি, এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানুষকে বলছে ঘর থেকে বেরিও না, বেশি লোক একসাথে হয়েও না, বড় সমাবেশ করো না, মিছিল মিটিং করা যাবে না। কেমন না? খাবে কি, টাকা কোথায়, বাঁচবে কি করে, এটা নিয়েও প্রশ্ন নাই। মানুষকে গৃহবন্দী করে, অর্থাৎ গোটা ভারতবর্ষকে অঘোষিতভাবে জেলখানায় পরিণত করে এই অল্প কিছু দেশি বিদেশি পুঁজির সাথে মনোপলি ক্যাপিটাল, কর্পোরেট হাউসেস এবং এই যে বলছিলাম মাল্টিনেশনাল কর্পোরেশন, তাদের সাথে অসম্পূর্ণ কর্মসূচি, যেগুলো দেশের গণতান্ত্রিক শক্তির প্রতিবাদের মুখে কার্যকরী করতে পারছিল না, সেগুলো এখন দ্রুততার সাথে করে যাচ্ছে। এটা কথা হলো, প্রচন্ড রকম ভাবে আমাদের অর্থনীতি কিন্তু আক্রান্ত হলো। তাতে ক্ষতি হচ্ছে কার? কৃষকের, ক্ষেতমজুরের, শ্রমিকের, ছোট মাঝারি ব্যবসায়ী, সাধারণ মানুষের, বেকারের। কেমন না? বড় লোকদের কিছু অসুবিধা হচ্ছে না, কারণ এই সময় দেখা গেল আমাদের মুকেশ আম্বানি এশিয়ার এখন 1 নম্বর ধনী। মুকেশ আম্বানি পৃথিবীর প্রথম 7 জনের মধ্যে একজন চলে এসছেন। এবং এই কোভিডের সময় যখন ব্যবসা বাণিজ্যের সমস্ত তলানিতে মানুষের ক্রয় ক্ষমতা নিচে চলে গেছে, তার আয় বেড়েছে। শুধু মুকেশ আম্বানি না, এরকম আরো 3 জন 4 জন, এই 4-5 জনই তো আমাদের প্রধানমন্ত্রীকে চারিদিক থেকে ঘেরাও করে আছেন, দেশেও দেশের বাইরেও। তাদের প্রত্যেকের আয় উপার্জন এই সময় বাড়ল। কি করে সম্ভব? অর্থাৎ মরার উপর খাড়ার ঘা। যারা আগে থেকেই আক্রান্ত, এই নেওয়া পদক্ষেপগুলিতে তারা আরো আক্রান্ত, এবং এই বোঝাটা সবটা তাদের কাছে চাপিয়ে দিয়ে এই বড় বড় পুঁজিপতিদের মুনাফা লুটবার সুযোগ সেখানে করে দেওয়া হয়েছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা বুঝতে হবে যে পরিস্থিতিটা কিন্তু খুব খারাপ। এবং দেখা যাচ্ছে কি, বেকারি গত 50 বছরে, আমরা আগে এটা গত লোকসভা নির্বাচনের আগে বলতাম যে 50 বছরের রেকর্ড ক্রস করেছে। গত 7-8 মাসের মধ্যে সেই রেকর্ডকে ক্রস করে চলে গেছে। বাড়ছে বাড়ছে বাড়ছে, গ্রামেও বেকারি বাড়ছে, শহরও বেকারি বাড়ছে, স্বাভাবিক। এবং জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা নিচের দিকে চলে আসছে। আন্তর্জাতিক পরিসরে যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গবেষণা করেন, তথ্যাদি সংগ্রহ করেন, তারা যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, কানাডা, এদের কথা বলছে, ভারতের কথাও বলছে। তারা বলছেন এই কোভিডের আক্রমণের কারণে পৃথিবীতেই জিডিপি নিচের দিকে চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাবে। এবং একমাত্র চীনের কথা বলেছে যে তারা সম্ভবত এরপরও +1 থেকে 3 মধ্যে থাকলেও থাকতে পারে, তাদের মাইনাস বলেনি। ভারতবর্ষের -3 থেকে -9 পর্যন্ত হতে পারে জিডিপি। তা যদি হয়, আপনার এই যে টিভির ব্যবসা করছেন, কেমন না, এটা থেকে আপনার একটা আয় হয়, 10-12টা ছেলেকে বাঁচিয়ে রাখেন, পরিবার চালান, এটা চালাতে পারবেন কিনা, এটা কিন্তু প্রশ্ন চিহ্নের সামনে ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। খুব খারাপ, যে কারণে আমি শুরু করেছি, খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। তাহলে প্রশ্নটা কি? শ্রমিকদের ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে যে অধিকারগুলো আদায় করলো, একটার পর একটা হরণ করে নিয়ে যাচ্ছে, সবই মালিকের সাথে। কৃষকরা আক্রান্ত, যুবকরা আক্রান্ত, ছোট মাঝারি ব্যবসায়ী আক্রান্ত, পরিবহন শ্রমিক আক্রান্ত। তাহলে এটা কার জন্য কাজ করছে? পরিষ্কার হয়ে যাচ্ছে। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে
আপনি আমাদের ত্রিপুরার কথা বলছিলেন, এক যাত্রা তো পৃথক ফল হবে না। দিল্লিতে যারা চালাচ্ছে বিজেপি, পেছনে হচ্ছে আরএসএস, কেমন না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এখানেও বিজেপি আইপিএফটির যে সরকার, তারাই চালাচ্ছে। কেন্দ্রের যে নীতি, তার বাইরে রাজ্যের বিজেপি সরকার আলাদা যাওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। ফলে আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিও গত 28 মাসে খুবই খারাপ জায়গায় চলে গেছে। আগে তো আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করে, কি কংগ্রেসের পরিচালিত কেন্দ্রের সরকার, কি বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার, লড়াই করে দাবি আমরা আদায় করে আনতাম, ছিনিয়ে আনতাম রাজ্যের মানুষের জন্য। এখন এই লড়াই করার হিম্মত কোথায়? এরা তো জানে এরা কি করে সরকার এসছে, কাদের দৌলতে সরকার এসছে, অভিজ্ঞতা কি, ত্রিপুরাটা জানে কতটুকু, অতীত কি, এরা সবটা জানে। গিয়ে কথা বলার চেষ্টা করলেই পরিষ্কার বলছে সব জানে, যা বলছি তাই করে, বাইরে যাওয়ার চেষ্টা করো না। তাই হচ্ছে। গত 27-28 মাস কোভিডের আগের থেকেই কাজ নাই, কর্ম নাই, খাদ্য নাই, অনাহার, অর্ধাহার, জায়গায় লুটপাট চলছে, রুপে লুটপাট চলছে, উন্নয়নের কাজ নাই, সন্তান বিক্রি, আত্মহত্যা, কাজের সন্ধানে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাওয়া, ওখানে গিয়ে বেঘুরে মারা যাচ্ছে, সে মৃতদেহ বাড়িতে আনতে পারছে না মা বাবারা। এই ঘটনাগুলো তো ঘটে চলেছে, এগুলো সবাই জানেন। কাজে এদিক থেকে বলছি যে কোভিডের আক্রমণের আগে থেকেই ত্রিপুরার পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতি খারাপ। কোভিডের আক্রমণের পর দেশের পরিস্থিতি আরো খারাপ দিকে দ্রুততার সঙ্গে যাচ্ছে। ত্রিপুরা স্বাভাবিকভাবে এটা আরো গতি পেয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিটা ভীষণ খারাপ। আপনি যেটা বলছেন যে দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, এই যে ঘটনাগুলো ঘটছে, মানুষ এগুলো মেনে নিচ্ছে, এটা কিন্তু মনে করার কারণে প্রতিবাদ করার চেষ্টা করছে। পরিবর্তিত পরিস্থিতিতে জীবনধারা পাল্টে গেছে, এর মধ্যেও প্রতিবাদ করার চেষ্টা করছে। আক্রমণ আসছে, কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার, নিজের যে ভাবনা চিন্তা এটা প্রকাশ করার অধিকার, সিভিল লিবার্টিজ যেটা বলি আমরা, দারুণভাবে আক্রান্ত হচ্ছে। বিজেপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বললে পর তাকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নতুন নতুন কালো আইন তৈরি করা হচ্ছে। পুরনো যে আইনগুলি দেশের মানুষের কাছে পরিত্যক্ত ছিল, সেগুলো সে পুরনো আর্সেনাল থেকে এই বিজেপি সরকার খুঁজে খুঁজে বের করে আনছে। এই সবগুলো মিলিয়ে মানুষের বিরুদ্ধে আক্রমণটা তীব্র থেকে তীব্রতর করছে। কথা বলতে পারবে না, আমরা যা বলবো তাই শুনতে হবে, আমরা বলবো তোমরা শুনবে, এইরকম একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে আমাদের দেশের। এই যে কিছুদিন আগে আমরা স্বাধীনতার ৭৪তম মানে যে বর্ষ, 15ই আগস্ট আমরা পালন করলাম। আমাদের স্বাধীনতা সংগ্রামের মানে একটা গুরুত্বপূর্ণ মানে যে গিফট, আমি যেটা বলবো উপহার, সেটা হচ্ছে আমাদের সংবিধান। পৃথিবীতে আজ অপর সংবিধান নাই। তো এই সংবিধানের মূল কথা কি? আমাদের দেশের জনগণ শপথ গ্রহণ করে বলছে ভারতবর্ষকে আমরা একটা সভরেন, ডেমোক্রেটিক, সেকুলার, সোশ্যালিস্ট রিপাবলিক হিসাবে তৈরি করব। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কনোটেশন আছে, সবগুলি মিলালে পর একটা পূর্ণাঙ্গ অর্থ হয়। আমি এগুলোতে যাচ্ছি না। এবং গোটা যে বিষয়গুলি বললাম, সভরেন্টি থেকে শুরু করে রিপাবলিক, তার যে বেসটা হচ্ছে গণতন্ত্র। এবং আমাদের সংবিধানের এই গণতন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে নির্বাচন। 5 বছর পর পর ভোট হবে কেন্দ্রে, রাজ্যে। ভোটটা এখন কি হয়েছে? প্রহসনে পরিণত হয়ে গেছে। টাকার জোর, মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিডিয়া পাওয়ার,
এই তিনটা শক্তিকে টাকার জোরে সংগত করে বিজেপি ব্যবহার করে এই ভোটটাকে বলা যায় প্রহসনে পরিণত করেছে। এবং এখন তো বাজারে কথা হচ্ছে, এর মধ্যে অনেক জায়গাতেই মানুষ রুখে দাঁড়াচ্ছেন। এখন এটা কথিত কথা, বিজেপি ভোটে হারবে কিন্তু সরকার বিজেপি করবে। অদ্ভুত কথা। পয়সা আছে, পয়সা দিয়ে যেখানে ভোট কিনতে পারলো না, ভোটের ফলাফল তাদের বিরুদ্ধে চলে গেল, পয়সা খরচ করে যারা হারালো দল ভাঙিয়ে ওখান থেকে এমএলএ কিনে সরকার তৈরি করছে। মধ্যপ্রদেশে কি হলো, গোয়াতে কি হলো, মণিপুরে কি হলো, আমাদের এখানে অরুণাচলে কি হলো, কে জানে না এগুলো। কাজেই গোটা নির্বাচনটাকে একটা প্রহসনে পরিণত করেছে। তার মানে এটা তো আমাদের সংবিধানের বিরুদ্ধে আক্রমণ। এখন তারা একটা নতুন আইন করলো, ইলেকশন বন্ড। অদ্ভুত ঘটনা, কারা বন্ড কিনছে তাদের নাম কেউ জানতে পারবে না। কালোবাজারে টাকা দিচ্ছে, ওই যে বললাম একটু আগে, হাজার হাজার কোটি টাকা। 98% টাকা ইলেকশন বন্ডের বিজেপির তহবিলে যাচ্ছে, এটা বেরিয়েছে। কাজে এদের থেকে টাকা নিয়ে ভোট করলে পর, ভোটের পরে তারা ঘাট চেপে ধরে বলবে আমার পুঁজিতে তুমি রঙ্গ করেছো, এখন সুদে আসলে ফিরিয়ে দাও। তাই তারা দিচ্ছে। ওই যে বললাম, কোভিডের সুযোগ নিয়ে অসম্পূর্ণ তাদের যে নিউ লিবারেল ইকোনমিক পলিসি, এটা ইমপ্লিমেন্ট করে এদের সুযোগ করে দিচ্ছে, শোষকদের, লুটেরাদের। তাহলে ডেমোক্রেসি ইজ আন্ডার সিভিয়ার অ্যাটাক। আমাদের সংবিধানে কি বলেছে যে এখানে ফেডারেল স্ট্রাকচার হবে, কেন্দ্রে যে সরকার, রাজ্যে রাজ্যে সেই দলেরই সরকার হতে হবে এমন কোনো কথা নাই। মানুষ যাকে ভোট দেবে তারা সরকারে আসবে, এবং এরা কেন্দ্রের সঙ্গে নিজেদেরকে যুক্ত করবে বলেই তো স্বাধীনতার পর সবটা মিলিয়ে ভারত রাষ্ট্র তৈরি হয়েছে, কেমন না? এখন আমরা কি দেখছি, এই যে একটু আগে বললাম, কেন্দ্রের সরকার রাজ্যগুলোতে তাদের কথা মতো চলে না। বিজেপি সরকার বাদ দিয়ে বলছি, অন্য রাজনৈতিক দলের সরকার তাদেরকে কোনো মতেই টলারেট করতে রাজি না। ওই যে আমি বললাম একটু আগে, একটা দুটো রাজ্যের কথা বললাম, ভাঙছে, দখল করছে। এটা তো ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে আক্রমণ, এটা সংবিধানের বিরুদ্ধে আক্রমণ, ঠিক কিনা? এখন এই আমাদের সংবিধানের মধ্যে সিকুলার কান্ট্রি বলছে, তার কতগুলো প্রিন্সিপলস আছে। অর্থটা কি? রাষ্ট্রে কোনো ধর্ম নাই, ধর্ম ব্যক্তিগত। ঠিক আছে, কেউ চাইলে ধর্ম করবে, কেউ চাইলে ধর্ম করবে না, তাতে আপত্তির কিছু নাই, হতেই পারে। রাষ্ট্রের কাছে সব ধর্ম সমান, কোন ধর্মকে আলাদা করে ফেভার করা যাবে না। ঠিক আছে, এরকম জায়গায় আজকে আমাদের দেশে কি চলছে? এই যে কিছুদিন আগে রাম মন্দির তৈরি করার জন্য ভূমি পূজা হলো, এটা ট্রাস্ট তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে, যদিও এই রায়ের সম্পর্কে আমাদের বক্তব্য আছে। বলল একরকম, রায় দিল আরেক রকম, কোনো না কোনো ভাবে প্রভাবিত হয়েছে। আমরা এগুলো নিয়ে প্রথম থেকে বলছি। তো ঠিক আছে, ট্রাস্ট করবো, ওখানে প্রধানমন্ত্রী কেন যাবেন? তিনি তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার পার্সোনাল কোন একটা ধর্মের প্রতি আসক্তি থাকতেই পারে, বিশ্বাস থাকতেই পারে, শ্রদ্ধা থাকতেই পারে। এটা তো সরকারি কর্মসূচি না। গোটা কর্মসূচি প্রথম থেকে শেষ পর্যন্ত তিনিই তো সবকিছু করলেন। উল্টো দিকে যদি আমরা দেখি, তাহলে কি সংবিধানের 370 ধারা বাতিল করে দেওয়া হলো, 34 ক বাতিল করে দেওয়া হলো, কাশ্মীরের বুকে পা দিয়ে গোটা রাজ্যটাকে খণ্ড বিখণ্ড করে ফেলা হলো। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? এই যে ধর্ম নিরপেক্ষতার প্রশ্নটা কি, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আমরা একসাথে মিলেমিশে চলবো।
গণতন্ত্র বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা না, ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করা যায় না। তাহলে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা হাত ধরাধরি করে চলবে, এটার উপর ভিত্তি করে কিন্তু রিপাবলিক, প্রজাতন্ত্র, সাধারণতন্ত্র সমস্ত জিনিসগুলো আক্রান্ত হচ্ছে। কে আক্রমণ করছে? শাসক দল, বিজেপি। কে চালাচ্ছে? আরএসএস। তাদের ভূমিকা কি? ব্রিটিশের পায়ে তেল মেখেছে। স্বাধীনতার সংগ্রামে তাদের কোনো ভূমিকা নেই। তারা তো এই স্বাধীনতাকে স্বীকারই করতে চায়, জাতীয় পতাকাকেই তারা স্বীকার করতে চায়। স্বাধীনতার পরে দিল্লিতে জমায়েত করে বলছে আমরা এটা মানি না। কে জানে না এগুলো? এখন তারা রাষ্ট্র চালাবার অধিকারী হয়েছে। কিভাবে হয়েছে মানুষ জানে, আমি সেখানে যাচ্ছি না। এদিক থেকে দেশের অবস্থাটা কিন্তু খুবই খারাপ জায়গায় চলে যাচ্ছে এবং তার প্রতিফলন আমাদের রাজ্যেও ঘটছে এবং আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, সেকুলার প্রিন্সিপালস আক্রান্ত হচ্ছে, ফেডারেল স্ট্রাকচার আক্রান্ত হচ্ছে, রিপাবলিক বলে যে কথা, এগুলো আক্রান্ত হলে এটা আক্রান্ত হবে। ইলেকশন কমিশন, আমাদের জুডিশিয়ারি, সিএজি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে সিবিআই, সংবিধানে প্রত্যেকটাকে আলাদা করে ক্ষমতা দেওয়া আছে তারা যাতে স্বাধীনভাবে চলতে পারে। গণতন্ত্রের যে ভিত্তিটা আমাদের সংবিধানে যেগুলো বলা হলো, এটাকে যাতে সুঠাম করা যায়, তার জন্য কারোর দ্বারা তারা প্রভাবিত না হয়ে নিজস্ব ভঙ্গিতে সংবিধানকে সামনে রেখে তাদের দায়িত্ব তারা প্রতিপালন করবেন উইদাউট এনি ইন্টারভেনশন। এখন উল্টো হচ্ছে, ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে এখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই যে মিস্টার ভূষণ সুপ্রিম কোর্টের একজন সুখ্যাত অ্যাডভোকেট, গত কয়েক বছর যাবত লড়াই করছেন। তিনি মাঝখানে এই সুপ্রিম কোর্টের কিছু কাজকর্ম নিয়ে দুটো পোস্টিং করেছেন সম্ভবত তার ফোনে। এটার উপর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়েছেন। ভারতবর্ষে বহু ঘটনা ঘটছে। কই সুপ্রিম কোর্ট তো হিউম্যান রাইটস যে পদদলিত হচ্ছে, মানুষ যে না খেয়ে মারা যাচ্ছে, গাড়ির তলায় পড়ে যে মারা যাচ্ছে, মেয়েদের যে জীবন সংশয় হচ্ছে, এগুলো নিয়ে তো সুপ্রিম কোর্ট সেভাবে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নেয় না। তো এখানে স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে তাকে দোষী সাব্যস্ত করলো। সম্ভবত আজকে রায় দেওয়ার কথা, কি রায় দেবে আমি জানি না, আমি এখনো ফিরে গিয়ে খবর নেব। ১৫০০-এর উপর অ্যাডভোকেট তারা প্রতিবাদ করে কি বলেছে, বিচারকরা মানুষের সমালোচনার ঊর্ধ্বে না, তারা এই সোসাইটির পার্ট এন্ড পার্সেল। তারা মঙ্গল গ্রহ থেকে আসেনি, মাটি ফুরে ওঠেনি, বিশেষ যোগ্যতার নিরিখে তারা ওখানে গেছেন। তারা মানুষ, সামাজিক ঘটনাগুলি তাদেরকে প্রভাবিত করছে। আইনটা প্রথম তৈরি হয়নি, আইন মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে, কেমন না? কাজে এই আইন পরিবর্তন হয়, নতুন আইন যুক্ত হয়, রাষ্ট্র শক্তির যারা ধারক বাহক তাদের শ্রেণী দৃষ্টির ভঙ্গির উপর নির্ভর করবে পরিবর্তনটা কোন দিকে হবে। তো এখানে সুপ্রিম কোর্টের কার্যকলাপ নিয়ে প্রধান বিচারপতির সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য না, ওনার নিজের রিয়াকশন বলার চেষ্টা করেছেন, তাকে শাস্তি পেতে হবে। অর্থটা কি? বিচারকরা কি মানুষের দৃষ্টির বাইরে? তাদের সম্পর্কে কিছু বলা যাবে না? কে বলছে? তো আমি যেগুলো বলছি, আমাকে কালকে জেলখানে নিয়ে যাবে, নিয়ে গেলে যাবো। কি কথা হচ্ছে? তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে, মানেটা কি? মানেটা হচ্ছে যে এরা একটা অংশের কথাই শুধু শুনবে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের টিউনের সাথে মিলিয়ে তারা এমনভাবে অবস্থান এবং পদক্ষেপ নেবে যেটা তাদের স্বার্থকে রক্ষা করে। তাদের স্বার্থ মানে হচ্ছে শোষকদের স্বার্থ রক্ষা করা। ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে এই জায়গাগুলিতে এই ঘটনাগুলি ঘটছে। কাজে এটা কিন্তু ক্রাইসিসের দিকে নেমে যাচ্ছে,
খুব খারাপ অবস্থা আমাদের রাজ্যের পরিস্থিতি। তাই আপনি যেটা বলছেন আমি দুটোকে লিঙ্ক করছি। এখানে কি হচ্ছে, এখানে আপনার 18-3 তারিখ ফল ঘোষণা হলো, বিকাল 4টা থেকে আক্রমণ শুরু হলো। বিরোধীদের কথাই বলতে দেওয়া হবে না, পার্টি অফিস আক্রমণ, গণতান্ত্রিক সংগঠনের অফিস আক্রমণ, নেতাদের বাড়ি আক্রমণ, দোকানপাট ভাঙচুর, গাড়ি ঘোড়াতে আগুন, মাঠের ফসল লুট, পুকুরের মাছ লুট, দখল করে ফেলছে জায়গা, হাত ভাঙছে, পা ভাঙছে, বুকের পাঁজর ভাঙছে, খুন করছে, মেরে গাছে ঝুলিয়ে রাখছে, পাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি তো নিজে গিয়ে প্রথম যে আমাদের শহীদ শান্তির বাজারে, তার বাড়িতে তার স্ত্রীর কান্না, তার মায়ের কান্না আমাকে দেখাচ্ছে। এই যে গাছটা আমার ছেলের, এই হচ্ছে লম্বা, এই গাছটাতে সে কি করে ফাঁসি দিতে পারে, তার পাটও মাটিতে লুড়ুচ্ছে, এটা রাবার গাছ বাড়ির উঠোনের সঙ্গে। তাহলে বিষয়গুলি কি হচ্ছে, বিরোধীরা কথা বলতে পারে না, সারা দেশে যা হচ্ছে এখানে তাই হচ্ছে। এই যে আমি আজকে সারাদিন কাটালাম, 15ই আগস্ট পতাকা তুলেছে আমাদের লোকরা ছেচুরিয়াতে, জাতীয় পতাকা, তার সঙ্গে পার্টির পতাকা। অফিস তো খোলা যায় না, সখানেক লোক জমেছে, অপরাধ, জাতীয় পতাকা তোলা যাবে না স্বাধীনতা দিবসে। এটাই তো দেশপ্রেম। যারা গিয়ে এখানে আক্রমণ করলেন 3টা-4টা বাড়িতে, অপরাধ কি? এখনো পার্টি, আর অদ্ভুত, আমরা স্বাধীনতা দিবস পালন করছি, একটা শপথ বাক্য পাঠ করছি, দেশ রক্ষা করো, দেশের গণতন্ত্র রক্ষা করো, একতা সংহতি রক্ষা করো, তার জন্য আক্রমণ হবে। তাহলে কারা প্রকৃত অর্থে দেশদ্রোহী? যারা পতাকা তুললো তারা, না পতাকা তুলছে বলে যারা আক্রমণ করলো তারা? ঠিক করতে হবে। যারা আপনারা শুনছেন, কোথায় আছি আমরা? কাজেই এই দিক থেকে বলছি, এখানে লোকসভা নির্বাচন, এটা হাস্যকর জায়গায় নিয়ে গেল। পঞ্চায়েত নির্বাচন, প্রার্থী দাঁড়াতে দিল না, তারপরে যারা দাঁড়ালো এরপর ভোট করতে দিল। কৃষ্ণনগরের নির্বাচন, এখন সামনে আসছে এডিসির নির্বাচন, এটা কি করবে জানে না। মানুষের মধ্যে খুব বিক্ষোভ বাড়ছে। এই করে কতদিন চলবে? আমি সকালবেলা বলছিলাম, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। কেউ যদি মনে করেন এখানটায় শেষ, এরপরে যে আরেকটা শুরু হবে, এটাও কিন্তু মনে রাখতে হবে, কেমন না? কাজেই দেশের পরিস্থিতি খারাপ হলে ত্রিপুরার পরিস্থিতি ভালো হবে, একই দল চালাচ্ছে, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমাদের রাজ্যের পরিস্থিতিটা খুব খারাপ, এবং অর্থনৈতিক দিক থেকে কি হচ্ছে, ত্রিপুরার তো এমনি আমরা পেছনে পড়ে রাজ্য, রেগায় কাজ হচ্ছে 20 দিন 22 দিনের বেশি না, তাতে যন্ত্র ব্যবহার করছে যেটা বেআইনি, মজুরি ঠিক মতো পাচ্ছে না, অর্ধেক টাকা লুট করে নিয়ে যাচ্ছে শাসক দলের লোকরা। কাজ না করে নাম লিখিয়ে যারা কাজ করলো, পরিশ্রম করলো, আউটপুট দিল, তাদের যখন মজুরি হাতে যায় তখন ওখান থেকে অর্ধেক কেটে নিয়ে চলে যাচ্ছে। কি হচ্ছে? সরকারের কোনো ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কোনো কাজ নাই, রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, শেড সব নিয়ে মানুষের মধ্যে খুব বাড়ছে। এখানে সেখানে রাস্তা আটকাচ্ছে, বাস ফেলে দিচ্ছে, অফিসে গিয়ে ঘেরাও করছে, পারছে না তো আটকাতে। কতক্ষণ আপনি মুখ চাপা দিয়ে আটকে রাখবেন? পারবেন না। সরকারটা কোথায়, চলছেটা কি? কাজেই এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা আপনি বলছেন, আপনার মনের যে প্রশ্নগুলো, আমার তো মনে হয় এই সব উত্তরের মধ্যে দিয়ে সব আপনি পেয়ে গেছেন। এই কোভিড নিয়ে প্রশ্ন তো আপনার, বর্তমান সময়ে যে কোভিড নিয়ে রাজ্য সরকার যে সকল ভূমিকাগুলো নিচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেশের সরকারি কোভিড নিয়ে দূরদর্শিতার পরিচয় রাখতে পারেন। এটা তো 19 সালের ডিসেম্বরে ধরা পড়লো চায়নাতে, তাদের একটা রাজ্যে। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়, ভারত জানে। জানুয়ারি মাসে কেরালাতে
চীন থেকে ফিরে আসলো, পড়াশোনা করতে গেছে, কোভিডে আক্রান্ত ছেলে মারা গেল। তাহলে আমরা মাসে গেলাম কেন? মাঝখানে 3টা মাস সময় গেল, এদিকে সময় নষ্ট করলাম। কি আমেরিকার রাষ্ট্রপতি আসবে, তাকে আমাদের শক্তি দেখাতে হবে, তার জয়ের ক্ষেত্র মানে সুঠাম করার জন্য ভারতীয়রা ওখানে যারা আছেন তারা যাতে তার পক্ষে দাঁড়ায়, তার জন্য একটা পরিমণ্ডল তৈরি করবার জন্য জুনিয়র পার্টনার হিসেবে সাহায্য করতে হবে। তার জন্য এই কোভিড টোভিড নিয়ে এখন কিছু করা যাবে না। গুজরাটে যে লক্ষ লক্ষ মানুষ জমালো, সেই সময় যে এই আপনার এটা ভাইরাসটা ছড়ায়নি, কে জানে, নিল না তো, তারপরে গেল। এখন এই সময়ের মধ্যে আপনার 4 মাস 5 মাস চলে, মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, জুন গেল, জুলাই গেল, আগস্ট তো আজকে আমরা 20 তারিখ, 5 মাস 6 মাস হয়ে গেল, হচ্ছে না কি? এবং এটার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবার যে পরিকাঠামো 85 থেকে 90% বেসরকারি পুঁজির হাতে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, এই যে দেশগুলো, লাতিন আমেরিকার যে সমস্ত দেশগুলো, যে ব্রাজিল, এই সমস্ত জায়গাগুলোতে যে আক্রমণগুলো, পুঁজিবাদী রাষ্ট্র, ওখানকার অভিজ্ঞতা এটাই যে স্বাস্থ্য ব্যবস্থার উপরে কেন্দ্রের কোনো ভূমিকা নাই, সব বেসরকারি পুঁজির হাতে। আমাদের দেশেও তাই। আমাদের রাজ্যে আমরা তো বামফ্রন্ট সরকার থাকার সময় বেসরকারি পুঁজিকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটার মধ্যে তেমন ভাবে প্রভাব বিস্তার করার সুযোগ দেয়নি। গ্রাম থেকে শুরু করে আগরতলা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার কাঠামো আমরা তৈরি করেছি, মেডিকেল কলেজ বসিয়েছি, নার্সেসদের ইনস্টিটিউট বসিয়েছি, প্যারামেডিক্সদের ইনস্টিটিউশন আমরা বসিয়েছি। কেমন না? জনসংখ্যা হিসেব করে কততে কত ডাক্তার, কততে কত নার্স, কততে কত প্যারামেডিক্স, সব হিসেব করে আমরা অগ্রসর হচ্ছিলাম। এই পরিস্থিতিতে সারা দেশে যেমন কেন্দ্রীয় সরকার ব্যর্থ হলো, চূড়ান্ত ব্যর্থতার নিদর্শন স্থাপন করেছে। লক্ষ্য করছেন গত কিছুদিন যাবৎ 60,000 62,000 পর্যন্ত হয়ে যাচ্ছে আক্রান্ত। বলছে না সুস্থ হওয়ার সংখ্যা বেশি। রাজ্য সরকারের যে ম্যানেজমেন্ট সেটা যে করছে কাজ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? ওটার সঙ্গে লিঙ্ক আপ করছি। আপনি কেন্দ্র বললে পরে তো রাজ্যকে আলাদা করে কি করে বুঝাবেন? রাজ্য কি সাহায্য পাচ্ছে কেন্দ্র থেকে? কেমন না? একই তো। তাহলে এখানে আমাদেরকে বক্তব্য ছিল, আমাদের বক্তব্য ছিল ডিসেন্ট্রালাইজ করো, রিটায়ার্ড ডাক্তারদের দরকার হলে কাজে লাগাও, রিটায়ার্ড নার্সদের দরকার হলে কাজে লাগাও, জেলায় জেলায় এই কোভিড টেস্টের ল্যাব স্ট্রেংথেন করো, টেস্ট 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 যত চিহ্নিত হবে তত চিকিৎসা করতে সুবিধা হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোভিড হলেই মানুষ মারা যায়, ঘটনা তা না। আমরাই বলেছি মানুষের যাতে মনে ভয় না ঢুকে, এটা কিন্তু মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। সরকার দায়িত্ব নেবে, আমরা সাহায্য করব। আজও বলছি এই কথা, কোভিড হলেই মানুষ মারা যায়, ঘটনা তা না। কিন্তু তার তো চিকিৎসা করতে হবে। এই জায়গাটায় দাঁড়িয়ে সারা দেশে যেমন ব্যাপারটার দিকে নজর দিল না, এখন তো প্রায় যা মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। আমাদের রাজ্য ঘটনা প্রায় তাই চলছে। এই যে বাইরে থেকে যারা আসতে শুরু করলো, একসময় সরকারি তথ্য দিল 44,000 লোক বাইরে আছে, তো তারা দেশে আসবে, রাজ্যে ফিরে আসবে। আর এখান থেকে 33,000 বাইরে যাবে, বাইরে থেকে এসছে তারা। অলরাইট, তাহলে তারা যখন বাইরে থেকে আসছে, তারা কোন জায়গা থেকে আসছে? তারা কেরালা থেকে আসছে, তারা তামিলনাড়ু থেকে আসছে, তারা অন্ধ্র থেকে আসছে, তারা কর্ণাটক থেকে আসছে, তারা দিল্লি থেকে আসছে, তারা কলকাতা থেকে আসছে, তারা গৌহাটি থেকে আসছে। তাহলে প্রথম থেকে যদি তারা রাজ্যে ঢুকার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে সবার কাছ থেকে লালা সংগ্রহ করে রিপোর্ট আসা পর্যন্ত একটা জায়গায় রেখে একটু অসুবিধা হতো। কারা পজিটিভ এটা চিহ্নিত করে তাদেরকে আলাদা করে হাসপাতালে ভর্তি করে, বাকিরা যারা পজিটিভ না তাদেরকে কিছুদিন কোয়ারেন্টাইনে রেখে, যেহেতু একসাথে চলাফেরা করেছেন আপনারা, যদিও পজিটিভ পাওয়া যায়নি, একটু সাবধানে থাকুন। আজকে যে ঘটনাটা ঘটছে, একটা জেলা একটা মহকুমা বাদ দেয়, একের পর এক গ্রামে ছড়িয়ে পড়ছে।
একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে। তারপরেও মানুষকে বলবো ভয় পাবেন না, কেমন না? এই যে ঘটনাটা ঘটলো, এটার জন্য কে দেয়? এটার জন্য তো রাজ্য সরকার দেয়। এবং আরো সমস্যা হচ্ছে, এখানে নানা পন্থা প্রবণের মধ্য দিয়ে আপনার লকডাউন চলছে। তা আমাদের রাজ্যে মানুষ বাঁচবে কি করে? এই যে মাঝখানে আমি উল্লেখ করলাম, রেগার কাজ, টুয়েপের কাজ, লাইন ডিপার্টমেন্টের কাজ নাই, প্রচন্ড ক্রাইসিস চলছে, কৃষি বার খেলো, এখনকার যে ফসল ঠিক মতো করতে পারছে না এই লকডাউনের কারণে। দোকান পাশা খুলে বসছে কিন্তু ক্রেতা নাই, ভয় বেরোচ্ছে না, আর বেরিয়ে তো কিনতে হবে, পয়সা কোথায়? কিছু শিক্ষক, কেরানি, কর্মচারী তাদের কথা বাদ দিলে, তারা তো সব না, সব মিলে আমাদের রাজ্যে না হয় 1,50,60,000 আছে, রাজ্যে তো এখন 40 লক্ষের মতো মানুষ, বাকিদের কি হবে? কাজে এই যে কথাটা বলছেন যে এটা কিরকম চলছে, আপনাদের অভিজ্ঞতা কি? আপনাদের অভিজ্ঞতার কথাই বললাম। মানুষ বলছে বাঁচবো কি করে? আমরা এখানে সারা দেশে যেমন দাবি করেছি, ত্রিপুরাতেও আমরা দাবি করেছি যে এই পরিস্থিতিতে ঠিক আছে লকডাউন করতে হবে, যাতে ছড়িয়ে না পড়ে, আটকাতে হবে, এটার বিরোধিতা করিনি, আজকেও বিরোধিতা করছি না। কিন্তু যাদের নিশ্চিত হয় নাই, দিন আনে দিন খায়, তারা বাঁচবে কি করে? কোভিডের আক্রমণ থেকে তো এই অনাহারের আক্রমণ আরো বেশি তীব্র। কাজে এই কারণে আমরা বলছিলাম মাথা পিছু 10 কেজি করে চাল দাও, আর যারা ট্যাক্সও দেয় না, সবার কথা বলি, তাদেরকে অন্তত 1 মাসে 7,500 টাকা দেয় 6 মাসের জন্য। এর কিন্তু একটা ভালো অংশের টাকা ঘুরে আবার রাজ্য সরকারের হাতে আসতে পারতো রেভিনিউ হিসেবে, বাজারটা তেজি হতো, কাজকর্ম চলতো, অর্থনীতিটা একটু সজীব হতে পারত। শুনলই না, 5 কেজি চাল দিয়ে দায়িত্ব খালাস, ডাল দেওয়ার কথা দিচ্ছে না, কেমন না? তাহলে এই পরিস্থিতিতে যেটা বলছি, কমপ্লিট মিসম্যানেজমেন্ট, ক্যাশ চলছে সারা দেশে। 200-র মতো ডাক্তার মারা যাচ্ছে আমাদের ত্রিপুরা, একের পর এক ডাক্তার আক্রান্ত হচ্ছে, নার্স আক্রান্ত হচ্ছে, প্যারামেডিক্স আক্রান্ত হচ্ছে এই কোভিডে। শুধু তা না, ফিজিক্যালি ডাক্তার আক্রান্ত হচ্ছে। কি অদ্ভুত কাণ্ড! নার্সদের উপরে হামলা করার চেষ্টা হচ্ছে। কারা করছে এগুলো? কোভিডের আক্রমণের আগে থেকে কারা এগুলো করছে? কোভিডের আক্রমণের পর কারা এগুলো করছে? এটা তো ভালো না। এরা, আমরা বলছি, ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধের মতো ভূমিকা নিচ্ছে। থাল বাজালে আর দিয়া জ্বালালে আর হেলিকপ্টার থেকে গোলাপ ফুলের পাপড়ি ঝরালে হয়ে গেল, তাদের আর কিছু প্রাপ্তি নাই, প্রাপ্য নাই, সম্মান নাই, অস্তিত্ব নাই। তারাও তো মানুষ। সে তার প্রোটেকশনের যদি ব্যবস্থা না থাকে, আমি যদি আক্রান্ত, সে আমাকে কি করে প্রোটেকশন দেবে? এই জায়গাটির সমস্যা তৈরি হয়ে যাচ্ছে সারা দেশে এবং ত্রিপুরাতে। এবার একটা প্রশ্ন রাখছি আপনাদের, যেটা আজকে আমাদের রাজ্যে একটা ভাইটাল একটা পয়েন্ট, সেটা হচ্ছে 10,323 জন। লাস্ট কোশ্চেন, আরেকটা কোশ্চেন আছে স্যার। 10,323 জন, এই 10,323 জনের যে সৃষ্টি, সেটা আপনাদের আমল থেকেই হয়েছে। এই 10,323 জনের সঙ্গে আমাদের অনেক কথা হয়, এবং আমাদের ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে বা আমার টক শোতে ওনারা বারবার ফোন করেন। আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে সেই সময় যখন আপনারা ক্ষমতায় ছিলেন, তখন তো আপনারা যদি তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দিতেন, আজকে কিন্তু তাদেরকে এই অবস্থা আমাদের পড়তে হতো না। কি বলবেন আপনি এই ইস্যুটা? বিস্তৃত বলার তো অপেক্ষা রাখে না। তাদের জন্য তো বিকল্প ব্যবস্থা আমরা করেছিলাম। তাদের চাকরিগুলি মানে সংহার করার জন্য কারা কোর্টে গেলে কে জানে না, আমি যাচ্ছি না ওই জায়গায়। মামলাটা কে করলো? কপিল সিবালকে চিঠি কে দিয়েছিলেন? এই চিঠি তো আমাদের হাতে এসেছিল, এরা যাতে চাকরি না পায়, আমরা তারপরে চাকরি দিয়েছি। সুপ্রিম কোর্টে, হাইকোর্ট চাকরি বাতিল করলো, নানা প্রশ্নটা সত্য, আমি সেগুলিতেও যাচ্ছি না, সংক্ষিপ্ত করার জন্য। সুপ্রিম কোর্টে লড়লাম আমরা, কোটি কোটি টাকা সরকার খরচ করলো, সেরা সেরা অ্যাডভোকেটকে আমরা সেখানে নিয়োগ করলাম। তারা রাজ্যের হাইকোর্টের রায় ঠিক আছে, একটা সময়ের পরে বললো তারা চাকরিতে, শিক্ষকের চাকরিতে থাকবে না। আমরাই তো শিক্ষা দপ্তরের অশিক্ষক
12,000 পদ তৈরি করলাম। সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনে 1,000 পদ, 13,000। নিউ রিক্রুটমেন্ট রুলস, ইন্টারভিউ হলো, প্রায় চূড়ান্ত, আবার মামলা হলো। কে গেল মামলা? এই যে চরিলামের ছেলেটি মারা গেল কিছুদিন আগে, সে কোন দল করতো, তাকে কে পাঠালো, সে দিল্লি ঠিক মতো চিনে কিনা, অ্যাডভোকেট জানে কিনা আমার তো জানা নাই। কারা এর পেছনে, কারা রাস্তায় মুড়ে মুড়ে দাঁড়িয়ে বক্তৃতা করেছিল ভোটের আগে? দেখি এরা কি করে চাকরি পায়, কি করে কাজ করে। এগুলো তো আগরতলায় তো বক্তৃতা হয়েছে, ক্যাটসামনিতেই বক্তৃতা হয়েছে। শুনে এসে মানুষ বলছে আরে এগুলি কি বক্তৃতা হচ্ছে, যারা করছে তাদের জিজ্ঞেস করুন। কাজেই এই জায়গাতে আমরাই করেছিলাম, কিন্তু ভোটের ঘোষণা হয়ে যাওয়া এবং ওই মামলা গিয়ে এটা স্টে করে দিল, ন্যাচারালি আমাদের কিছু করার সুযোগ নাই। নতুন সরকার আসলো, তারাই তো নির্বাচনী ইস্তারে বলেছিলেন, এদের নিয়ে খেলেছেন যে আমরা এসে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের ব্যাপারটা সমাধান করব। তাহলে আমরা যে 12,000 13,000 পদ সৃষ্টি করে ইন্টারভিউ কমপ্লিট করে গেলাম, এই পদগুলি বাতিল করলেন কেন? এখানে 10,323-এর অধিকাংশ সম্ভবত ইন্টারভিউ দিয়েছিলেন, কারণ রিক্রুটমেন্ট রুলে এলিজিবিলিটির যে সমস্ত ক্রাইটেরিয়া তাতে অধিকাংশ কভার করে। আমাদের বিশ্বাস তাদের অধিকাংশ হয়তো ইন্টারভিউ দিয়েছিল। এখন যেটা হিসেব হচ্ছে 8,882 সম্ভবত আছে, বাদ বাকিরা কেউ কেউ অন্যান্য দপ্তরের চাকরি পেয়েছেন, একটা অংশ তো মারাই গেছে 50-এর উপর। তাহলে এই জায়গায় এগুলি কেন বাতিল করলেন? আমরা এখন বলছি তো এগুলো রিভাইভ করুন। ওই যে ইন্টারভিউ হলো, কাগজপত্র আপনাদের কাছে আছে, চেক আপ করুন, করে তার ভিত্তিতে যারা যোগ্য নির্ধারিত হতে পারে তাদেরকে কাজ দিন। কে বলেছে আমরা মানে নিতে পারতাম, নিলাম না কেন? আমরা বরং তখন বলেছি এই যে কাণ্ডটা হলো, 10,323-কে আমরা কিন্তু ভেসে যেতে দেব না, এই কথা কিন্তু আমরা রাখবার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি। কাজে বিভ্রান্ত হওয়ার তো কোনো সুযোগ নেই। যারা সাপ হয়ে ছুবল দিলেন তারা আবার উজা হয়ে ঝাড়বার চেষ্টা করছেন, এখন ধরা পড়ে যাচ্ছেন। সর্বশেষ একটা প্রশ্ন রাখছি, মানে বলবো আপনার কাছে, অনেকদিন ধরে আপনি রাজনীতি করছেন, আপনার একটা মানে পার্সোনালিটি রয়েছে সিপিএম তথা বামফ্রন্টে। রাজ্যের অনেক যুবক যুবতী রয়েছেন, আপামর জনগণ রয়েছেন যারা আপনাকে পছন্দ করেন। তাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের মাধ্যমে কি বার্তা দেবেন আপনি? এতক্ষণ যা বললাম তারা তো নিশ্চয়ই শুনছে। এই নতুন যে যুবক যুবতী তাদের উপরই তো আক্রমণ সবচেয়ে বেশি নেমে আসছে। কাজ কোথায়? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অধ্যাপক, কেউ শিক্ষক, এগুলো হতে চায়। যারা কাজ করছিল তাদের কাজ কেড়ে নেওয়া হয়েছে, নিয়োগ বন্ধ। আজকে পত্রিকায় দেখলাম গভর্নমেন্ট থেকে ডিসিশন নিয়েছে সারা ভারতবর্ষে নিয়োগের জন্য একটা জায়গায় পরীক্ষা হবে। তারপরে বিভিন্ন দপ্তরের আগে যে আলাদা করে পরীক্ষা হতো, এই নিয়োগ পরীক্ষার বোর্ডের তাদের একজন করে প্রতিনিধি থাকবে। এটা শুনে তো আবার একটা অংশ কিন্তু বিভ্রান্ত হবে। আমাদের ত্রিপুরায় যে কাণ্ডটা করছে বর্তমান জোট সরকার, ঠিক আছে, তো কত পদ খালি আছে ডিক্লেয়ার করুন, কবে এই পরীক্ষাটা হবে ডিক্লেয়ার করুন, কোন দপ্তরে কত নেবেন ডিক্লেয়ার করুন, কবের মধ্যে নেবেন ডিক্লেয়ার করুন। কিছু করেনি কিন্তু। তাহলে এই কারণে আমি বলছি আমাদের যারা তরুণ তরুণী, যুবক যুবতী, তাদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, তারাই সবচেয়ে বেশি আক্রান্ত। তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দোলায় দুলছে, আর এদেরকে এক্সপ্লয়েট করে বিজেপি কি দিল্লি কি ত্রিপুরাতে কিন্তু সরকার আছে। ত্রিপুরায় কি ছিল স্লোগান? মিস করলে চাকরি হবে। ওই ভদ্রলোক এখন আর ত্রিপুরায় আসে না, আসলেও মুখ দেখায় না। কারণ আপনাদের মধ্যে বিভিন্ন চ্যানেলের লোকরা জিজ্ঞেস করেছে, আপনি তো ভোটের আগে কবর ঘুরিয়ে ঘুরিয়ে বক্তৃতা করেছেন, একটা নম্বর দিয়েছিলেন, এখন কোথায় মিস করলে চাকরি? মিস করলে যে নম্বর দিচ্ছেন এই কল তো কেউ রিসিভ করে না, অথবা রিসিভ করলে সেখানে দেখা যাচ্ছে এই মানে সুন্দর সুন্দরী হওয়ার জন্য কি কি জিনিস বাজারে পাওয়া যায় এরকম কিছু অ্যাডভার্টাইজমেন্টে কিছু সামগ্রিক নাম বলছে। আমি যখন তাদের কারোর কাছ থেকে শুনেছি, তাহলে এদেরকে টার্গেট করেছে। কাজে এই জায়গাটা তাদের কাছে আমাদের বলতে হবে, এই যে ব্যবস্থাটার বিরুদ্ধে লড়াইটা তীব্র করতে হবে।
পুঁজিবাদ থাকবে আর বেকার সমস্যার সমাধান হবে। বেকারদের সমস্যার সমাধান কৃষি এবং শিল্পের সমস্যার সমাধান না করে অসম্ভব। উপজাতিদের সমস্যা, তফসিলিদের সমস্যা বেকারদের সমস্যা থেকে আলাদা না, কৃষক শ্রমিকদের সমস্যা থেকে আলাদা না। এটা মানে সবটা মিলিয়ে কাজে এরকম একটা জায়গায় লড়াইটা হচ্ছে নীতি, লড়াইটা হচ্ছে বিকল্পে। কাজে ত্রিপুরায় আলাদা লড়াই, দিল্লিতে আলাদা লড়াই, আসামে আলাদা লড়াই, এটা ভাবলে ভুল করা হবে। এরা মানুষকে ভাগ করতে চাইছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেমন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে ঠেকিয়ে রাখবার জন্য শেষের 25 থেকে 30 বছর হিন্দু মুসলমান এর মধ্যে বিরোধ বাঁধিয়ে তারা সেই জায়গায় কাটিয়ে গেলেন। এখন আমরা দেখছি বিজেপি যারা স্বাধীনতার সংগ্রামকে পেছন থেকে ছুরি মেরেছে, ওই ব্রিটিশের কাছ থেকে কৌশল ধার করে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। কাজে এই জায়গায় আমাদের যুবকদের উদ্দেশ্য বলবো, বিভ্রান্ত হবেন না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, বাঙালি নির্বিশেষে আমরা যারা দরিদ্র, আমরা যারা বেকার, আমাদের আয় উপার্জন যাদের কোনো নিশ্চয়তা নাই, নুনান্তে পান্থা ফুরয়, সবকিছুর ঊর্ধ্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই যে সর্বনাশা নীতি অল্প অংশের স্বার্থ রক্ষা করার জন্য এর বিরুদ্ধে লড়তে হবে। বিকল্প সেটা কি? কাজ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই সবটা মিলিয়ে আমাদের কথা বলতে হবে। এই যে আন্দোলনটা, এই আন্দোলনটার জন্য কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, এবং এই শক্তি আপনাদের প্রত্যেকের মধ্যে আছে লুক্কায়িত। এর উন্মেষ ঘটাবার জন্য আপনাকে কিন্তু সাহসী ভূমিকা নিতে হবে। এবং আপনি যদি এগুতে পারেন তাহলে পরে কে আপনাকে আটকাবে? এবং আপনি আপনার নিজের ভাগ্যের নিয়ন্তা। আপনি যদি এটা উপলব্ধি করতে পারেন, আপনার এই উপলব্ধি অন্যের উপলব্ধির মধ্যে এই ভাবনা আনতে সাহায্য করবে। এটাই বৃহত্তর ঐক্য গড়ে উঠতে সাহায্য করবে। কাজে এটা গড়ে তোলার জন্য আপনাকে এখন কার্যকরী ভূমিকা নিতে হবে। হতাশার কোনো স্থান নাই। যদি হতাশায় ভুগেন তাহলে এই আক্রমণকারীরা তারা সুযোগ নেবে, এদের সুযোগ দেবেন না। এটাই আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ মানিক বাবু, আপনি আমাদের সময় দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন বিরোধী দল নেতা যিনি রয়েছেন, উনি বলেছেন ওনার বক্তব্য এবং সিপিআইএম তথা বামফ্রন্টের যে লক্ষ্য রয়েছে বা ওনারা কি চিন্তা করছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, সবটা বিষয় উনি খোলাখুলি আলোচনা করেছেন। আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। পাশাপাশি আমাদের যে সোশ্যাল মিডিয়া স্ট্রাকচারগুলো রয়েছে সেখানেও আমাদের এই অনুষ্ঠান আপলোড থাকবে। সেখানে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে সেখানে সেগুলো আপনারা আপলোড করতে পারেন। এবং কথা দিচ্ছি দর্শক বন্ধুরা, পরবর্তী সময়ে যদি আমরা আবার মানিকবাবুর সঙ্গে দেখা করি, অবশ্যই আপনাদের এই বক্তব্যগুলো নিয়ে আমরা আসব এবং ওনার কাছ থেকে আপনাদের বক্তব্যগুলো ভেরিফাই করব। এই অঙ্গীকার রেখে আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি। কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী জ্ঞান। নমস্কার।